একদিন মামি অফিস যাওয়ার পর মামা মাকে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তার একটু পরেই মামি ফোন নিয়ে যেতে ভুলে গেছে বলে মাঝ রাস্তা থেকেই ঘুরে আসে। এসেই দেখে তার ঘরের দরজা বন্ধ। আমাকে জিজ্ঞাসা করে, শিখা, তোর মা কই রে? আমি তখন আঙুল তুলে বন্ধ দরজার দিকে দেখিয়ে দিই। মামি দেখে চুপ করে গেল। কিছু না বলেই সামনের সোফাটায় বসে থাকলো যতক্ষণ না ওই বন্ধ দরজা খোলে। আমিও মামির পাশেই বসে শুনতে থাকলাম বন্ধ দরজার ওপার থেকে ভেসে আসা হাসি আর নানান আওয়াজের শব্দ। অনেকক্ষণ পর মা দরজা খুলে বাইরে বেরিয়ে আসলে সোফায় বসা মামিকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। মামি সোজা উঠে মার গালে সজোরে একটা চড় মারে আর চিৎকার করে বলতে থাকে, তোকে কোনোদিন কাজের লোক ভাবি না। ছোট বোনের মতো ভেবে সব কিছু তোর ওপর ছেড়ে আমি কাজে যেতাম। সব সময় তোকে সাহায্য করতাম তোর দুঃখ কষ্টের কথা ভেবে, আর তুই তার এই দাম দিলি? এত চিৎকার শোরগোল শুনে মামাও বাইরে বেরিয়ে আসে। মামি মামাকেও অনেক কথা শোনায়। সব কথা তখন অত বুঝিনি, শুধু একটা কথা বেশ মনে আছে। মামি মামাকে বলছিল, তোমার মতো নীচ আর নোংরা লোকের সাথে এক ছাদের নিচে এক বিছানায় শুতে আমার ঘেন্না লাগছে। তোমাকে স্বামী ভাবতেও রুচিতে বাঁধছে। ছি। মামা চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এরপর মাকে মামি বাড়ি থেকে বের করে দেয়। মা বাড়ি এসে সারাদিন চুপ করে শুয়ে থাকে। পরের দিন বাকি দুটো বাড়ি কাজ করে মা বাড়ি চলে আসে। আমার কিন্তু ভালোই লাগছিল, মামা আর মাকে ধরতে পারবে না। কিন্তু পুতুল দি, মামি এদের কথা মনে পড়লেই খারাপ লাগতো। আমার পড়াও তো বন্ধ হলো। তাই একদিন মাকে বললাম, মা আমাকে স্কুলে ভর্তি করবে না? শুনে মার কি মনে হলো কে জানে। 2 দিন পর মা পার্টি অফিসের বাবুদের ধরে আমাকে স্কুলে ভর্তি করে দিল। এরপর আমিও খুব খুশি মনে স্কুলে যেতে আরম্ভ করলাম। আজকাল মা 2 বাড়ি কাজ করে এসে সারাদিন শুয়েই থাকে, কিছু খায় না, বলে গা গুলাচ্ছে। একদিন মা আমাকে নিয়ে সন্ধেবেলা মন্দিরের দিকে গেল। মন্দিরের পেছনের দিকে বেশ অন্ধকার। ওইখানে আমাকে নিয়ে দাঁড়ালো। একটু পরে ওই মামাটা এলো। এসে মাকে অনেকগুলো টাকা দিল আর বলল হাসপাতাল গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নষ্ট করে দেবে। আর নষ্ট করে আমাকে জানানোর পর আমার সাথে আর কোনো দিন যোগাযোগ করবে না। এই বলে মামা তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। পরের দিন মা রুমা পিসির কাছে আমাকে রেখে নিজে হাসপাতালে চলে গেল। বলল, তুই আজ একটু পিসির কাছে থাক, আমি হাসপাতালে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসি। সেই দিন সারাদিন মা আর আসেইনি। পরের দিন সকালে আসলো। তারপর থেকে মা আর আমি ভালোই ছিলাম। কিন্তু আমার কপালে কি আর ভালো থাকা ঈশ্বর লিখে রেখেছে? হঠাৎ একদিন বাবার বন্ধু শিবু কাকা আমাদের বাড়ি এলো। এসে মার সাথে অনেক গল্প করলো। তারপর থেকেই শিবু কাকার আমাদের বাড়ি আসা বেড়েই গেল। মাঝে মাঝে আমাদের বাড়ি থেকেও যেত। শিবু কাকা আসলে মা শিবু কাকার ইচ্ছে মতো খাবার করতো। একসাথে প্রায় বেড়াতে যেত। কোনো দিন আমাকে সঙ্গে নিত, আবার কোনো দিন আমাকে বাড়ি রেখেই চলে যেত। এইভাবেই কিছুদিন চলার পর একদিন মা আমাকে আর রুমা পিসিকে একসাথে ডেকে বলল, তোদেরকে একটা কথা বলি। অনেক দিন তো হলো শিখার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। আমি কতদিন আর একা একা থাকবো, তাই ঠিক করেছি শিবু আর আমি বিয়ে করব। রুমা পিসি শুনে খুব খুশি হলো, কিন্তু আমি খুশি হতে পারলাম না। মনে হলো আবার আমার কাছ থেকে মাকে কেড়ে নিচ্ছে। বাবাও চলে গেল, এবার মাও পর হয়ে যাবে। আমি কিছুই বলিনি। সেদিন সারা রাত শুয়ে শুয়ে শুধু চুপচাপ কেঁদে গেছি। তার 2 দিন পর মা সকালে উঠে স্নান করে একটি নতুন শাড়ি পরে আমাকে বলল, শিখা, তুই একটু ঘরে থাক, আমি ঘণ্টাখানিকের মধ্যেই চলে আসব। এই বলে মা চলে গেল। এর প্রায় 2 ঘন্টা পর মা এলো, সাথে ওই শিবু কাকাও এলো। তবে মা আর শিবু কাকার গলায় মালা
আর মাথায় অনেকটা সিঁদুর দেখে বোঝা যাচ্ছিল মা শিবু কাকাকে বিয়ে করে এসেছে। আমাদের বাড়ির আশেপাশের সবাই মাকে দেখতে এলো। মা বিয়ে করে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল, সবাইকে সেই মিষ্টি দিল, আমাকেও দিল, কিন্তু আমি খেতে পারিনি। মনে হচ্ছিল সব কেমন যেন ভালো লাগছে না। যাই হোক, একটা ব্যাপারে ভালোই লাগছিল যে শিবু কাকা মাকে আর বাইরে কাজ করতে দিত না। মা সারাদিন ঘরেই থাকতো, আমি মাকে কাছে পেতাম। স্কুল থেকে ফিরে মার কাছে বসে খেতাম। শিবু কাকা বেশি ঘরে থাকতো না, কোথায় যেন কাজ করতো। মাঝে মাঝে আসতো আর তখন 3-4 দিন থাকতো। যাবার সময় মাকে টাকা দিয়ে যেত, সেই দিয়ে আমাদের ভালোই চলে যেত। এইভাবে প্রায় 2 বছর হলো। ইতিমধ্যে আমার একটা ভাইও হয়েছে। আমি ভাইটাকে খুব ভালোবাসতাম, কিন্তু মায়ের সারাদিন ভাইকে নিয়ে ব্যস্ত থাকা, আমার কোনো দিন খেয়াল না রাখাটা আমার খুব কষ্ট দিত। ভাইয়ের কিছু হলে মা না বুঝেই আমাকে দোষ দিত। এদিকে আজকাল যখনই শিবু কাকা আসতো আমার দিকে খুব বাজেভাবে তাকাতো। আদর করার নামে বাজেভাবে গায়ে হাত দিত। আমি আজকাল কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ এইগুলো শিখে গেছি। আমাদের স্কুলে অনিতা দিদিমণি এইগুলো শিখিয়ে দিয়েছে। তাই আমি শিবু কাকার ছোঁয়াটা যে ভালো না তা বুঝতে পারতাম। আমার তখন 12 বছর বয়স। একদিন মা বাড়ি ছিল না। শিবু কাকা এলো, আর এসেই যেই দেখলো মা বাড়ি নেই, অমনি আমার কাছে এসে বসলো। গল্প করার নাম করে গায়ে হাত দিতে শুরু করলো। আমি যতই সরে যাই ততই আমার কাছে সরে আসে। এবার আমি উঠে যেতে গেলে টেনে আমাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে দেয়। কিন্তু সেই সময় মা এসে দরজা ধাক্কা দিলে তাড়াতাড়ি আমাকে ছেড়ে দেয়, তবে বলে কোনো কথা মাকে বলবি না। সেই দিন জানোয়ারটার কাছ থেকে রক্ষা পেলেও বেশি দিন নিজেকে রক্ষা করতে পারলাম না। একদিন ভাইয়ের খুব জ্বর, মা তাই ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিল। কিছু পরেই শিবু কাকা এলো। মা ঘরে নেই জানতে পেরেই আমাকে জোর করে নিজের চাহিদা মেটালো। আমি যন্ত্রণায় ছটপট করছিলাম, কিন্তু ওই জানোয়ারের কোনো দয়া মায়াই হয়নি। আমার সারা শরীর যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। আমি চিৎকার করতেও পারছিলাম না, কারণ সে আমার মুখ চেপে রেখেছিল। প্রায় আধ ঘন্টার ওপর আমার শরীরের ওপর দিয়ে ঝড় তুলে নিজের খিদে মিটিয়ে যখন ছাড়লো, আমার তখন আর উঠে বসার মতো ক্ষমতা ছিল না। আমি যে মার কাছে বলবো সেই উপায়ও ছিল না, কারণ আমাকে হুমকি দিয়েছিল আমি যদি মাকে বলি তবে সে আমার মাকে মেরে পুঁতে দেবে, কেউ টেরও পাবে না। আমি ভয়ে মাকে বলতে পারিনি। আমার যে মা ছাড়া আর কেউ ছিল না। আর সেই সুযোগ নিয়ে ওই মানুষরূপী জানোয়ারটা যখনই আসতো আমার 12 বছরের ছোট্ট শরীরকে ছেড়ে খেত, একেবারে ক্ষতবিক্ষত করে দিয়ে যেত। এরপর একদিন যখন চরম পর্যায়ে চলে যায়, আমার শরীর খুব খারাপ হয়। আমি ঠিকমতো হাঁটতেও পারছিলাম না। তখন মা আমাকে দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। সেই দিন আর আমি থাকতে পারিনি, মার কাছে সব বলে দিয়েছিলাম। মা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, যা হয়েছে হয়েছে, এই কথা আর কাউকে বলতে হবে না। মার কথা শুনে আমার খুব কষ্ট হয়েছিল। মার কি এর জন্য কষ্ট হয়নি? পরে মা আমাকে ডেকে বলল, আমারও খুব খারাপ লাগছে তোর জন্য, কিন্তু কি করব বল, তুই তো জানিস আজকাল শিবু আগের মতন আর আমাকে টাকা দেয় না। তাছাড়া এখন যদি আসা বন্ধ করে দেয় আমরা আবার একা হয়ে যাব। এখন তুইও বড় হয়ে গেছিস, শিবুর মতো অনেক লোক আছে রে, যারা সুযোগ পেলে তোকে আমাকে দুইজনকেই ছেড়ে খাবে। তাই যা হয়েছে ঘরের মধ্যেই থাক, আর এখন থেকে তোকে একা রেখে আমি কোথাও যাব না। তাই বলে মা তুমি ওই বাজে লোকটাকে কিছুই বলবে না? বলে কি হবে বল, মাঝখান থেকে আসা বন্ধ করে দেবে, টাকা বন্ধ করে দেবে। আমি তখন
তোদের দুই ভাই বোনকে নিয়ে কোথায় যাব, কি খাওয়াবো তোদের? তাছাড়া আজকাল তো একটু কিছু বললেই আমাকে মারে, তাই চুপ করে থাক, আর আমিও তোর সাথেই থাকবো, কোথাও যাব না তোকে ছেড়ে। সেদিন খুব কষ্ট হয়েছিল আমার, এই প্রথম বুঝেছিলাম মারাও প্রয়োজনে স্বার্থপর হয়। ক্রমশ কী হয় দেখুন পরের পর্বে।